Dear students, I hope that all of you are well by the grace of Almighty. Today, we have the second day of our digital class. So I think all of you are very attentive and hardworking to make a good result. And the school has been closed for a long time due to COVID pandemic situation. You should stay at home, but you should not give up your study. All of you should stay at home and be attentive to your studies. So now, I would like to deliver my lecture in Bangla for your better understanding. Okay, have a look at the blackboard, whiteboard, please. আমরা এর আগে তোমাদের সঙ্গে কন্ডিশনাল সেন্টেন্সের আলোচনা করেছিলাম। আমি বলেছিলাম যে কন্ডিশনাল সেন্টেন্সের ব্যবহারটা কোথায় হয়। কন্ডিশনাল সেন্টেন্সের ব্যবহার হয় হলো কমপ্লিটিং সেন্টেন্সে। তো আমরা আজকে একটু কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে আমি টেস্ট পেপার নিয়ে এসেছি। কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে টেস্ট পেপার বেসড কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং সেগুলো সলভ করার চেষ্টা করব। দেখো, ঢাকা বোর্ড 19 সালে যে কমপ্লিটিং সেন্টেন্স ছিল 5টা সেন্টেন্স, তার মধ্যে প্রথম সেন্টেন্সটা ছিল ওয়ার দেয়ার ইজ এ উইল ড্যাশ। এরপরে যে বাক্যটা ছিল সেটা আছে ইফ দিয়ে। আমরা ইফ ক্লজ নিয়ে কথা বলছিলাম যে কন্ডিশনাল সেন্টেন্স, তাই না? তো আমরা এখান থেকে দুইটা সেন্টেন্স একটু পড়ার চেষ্টা করি। ঢাকা বোর্ড 19 সালের প্রশ্ন। কমপ্লিটিং সেন্টেন্স ঢাকা বোর্ড 1929, ঢাকা বোর্ড 19 সাল। আমি যেহেতু 9-10 এর ক্লাস, আমরা সবসময় বোর্ড স্ট্যান্ডার্ডে পড়াশোনা করার চেষ্টা করব এবং বোর্ডের প্রশ্নগুলোই ফলো করা আমাদের সবচেয়ে ভালো হবে। প্রথম সেন্টেন্সটা আমরা দেখি। এই কোয়েশ্চেন এই 19 সালে এই প্রশ্নটা সাধারণত 7 নম্বরে থাকে। তো আমি এমনি একটা নাম্বার এখানে ব্যবহার করলাম। প্রশ্নটা যদিও থাকে 7 নম্বরে, আমি যেহেতু বোর্ডের প্রশ্ন একটার পরে ধারাবাহিকভাবে সলভ করবো, আমরা শুরু করলাম। ঢাকা 19 সালে একেবারে কোশ্চেনে এ নাম্বারে বলা আছে where there is a will। এইটুকু আমাদের দেওয়া আছে। এখানে আমাদেরকে বাক্যটা কমপ্লিট করতে হবে, মানে পূর্ণ করতে হবে। আমরা এখানে খেয়াল করি, এখানে একটু বলা প্রাসঙ্গিক যে কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে যেমন থাকে কন্ডিশনাল সেন্টেন্স, তারপরে থাকে হলো গিয়ে রাইট ইউজ অফ ভার্ব কিছু ব্যবহার থাকে, পাশাপাশি মাঝে মাঝে দেখা যায় একটা না একটা সেন্টেন্স প্রবাদস থাকে, প্রবাদ বাক্য। যেমন প্রথমটাই যেটা, এটা একটা প্রবাদ বাক্য। ওয়ার দেয়ার ইজ এ উইল, এইখানে উইল কিন্তু কোন মোডাল ভার্ব নাই। এই উইল শব্দের অর্থ হবে ইচ্ছা। এই উইলের অর্থ হবে ইচ্ছা। ওয়ার দেয়ার ইজ এ উইল, এটা আবার কিন্তু মুখস্থ রাখতে হবে। এটা এক একজন এক এক রকম বানায় করলে হবে না, ভেরিয়েশন হবে না। ওয়ার দেয়ার ইজ এ উইল, দেয়ার ইজ এ ওয়ে। দেয়ার ইজ এ ওয়ে, এই সেন্টেন্সটা এই পর্যন্তই হবে। অর্থাৎ বাংলা অর্থ হলো কি, ইচ্ছা থাকলে উপায় হয়। এরকম মাঝে মাঝে দেখা যায় যে দুই একটা করে সেন্টেন্স থাকে যেগুলো কিনা প্রবাদ বাক্য। আমি এখানে উল্লেখ করছি ঢাকা বোর্ড 2007 সালে একটা সেন্টেন্স ছিল এরকম, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, যেটা আমাদের ইংলিশ ফার্স্ট পেপার বইতে মার্চেন্ট অফ ভেনিস নামে একটা গল্প আছে শেক্সপিয়ারের। সেটা নাটক ছিল, সেই নাটকটাকে গল্পে রূপান্তর করছে। ওইখানে একটা কোটেশন আছে শেক্সপিয়ারের লেখা, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। এটা ঢাকা বোর্ড 2007 আসছিল এই কমপ্লিটিং সেন্টেন্স হিসেবে। মাঝে মাঝে দেখা যায় এরকম ঢাকা বোর্ড না, বিভিন্ন বোর্ডে দুই একটা করে কি থাকে, একটা করে এরকম প্রবাদ বাক্য থাকে। প্রবাদ বাক্যটা যা আছে, প্রবাদ বাক্যটা ডিকশনারির পিছনে থাকে, এটি দেবে ডিকশনারিতে আছে, যা আছে তাই করতে হবে, ওখানে অন্য কিছু বললে হবে না। আবার কতগুলো কমপ্লিটিং সেন্টেন্স আছে বাক্যের অর্থ অনুসারে আমি আমার মতো করে তৈরি করতে পারবো, বা স্টুডেন্ট তার ইচ্ছা মতো সেন্টেন্স তৈরি করতে পারবো। বি নাম্বারে যেটা আছে আমরা দেখি,
এই যে আমাদের যে কন্ডিশনাল সেন্টেন্স সেটার প্রয়োগ আমি যেটা বলছিলাম প্রথম ক্লাসে, এখানে আছে হলো ইফ এ ম্যান ডাজ নট ওয়ার্ক হার্ড, if a man does not work hard, এইটুকু দিয়ে আমাদের শূন্যস্থান দেওয়া আছে। if a man does not work hard, তার মানে কি একজন লোক যদি কঠোর পরিশ্রম না করে, কঠোর পরিশ্রম না করলে দুই তিনটা জিনিস হইতে পারে। একটা হতে পারে যে সে জীবনে উন্নতি করতে পারবে না, সে বেশি উপার্জন করতে পারবে না, আমরা যে কোনোটাই দিতে পারি, দুটার যে কোনো একটা দিতে পারি। আমাদের বাংলা অর্থটা খেয়াল রাখতে হবে যে বাংলা অর্থটা কি আসে। ইফ এ ম্যান ডাজ নট ওয়ার্ক হার্ড সহজটা দেওয়ার আমরা চেষ্টা করবো। তাহলে কি ইফ এ ম্যান ডাজ নট ওয়ার্ক হার্ড, তাহলে কি হবে, সে জীবনে উন্নতি করতে পারবে না বা জীবনে সাফল্য লাভ করতে পারবে না, আমরা এটাই লিখতে পারি। তাহলে ইফ এ ম্যান ডাজ নট ওয়ার্ক হার্ড, এটা কিন্তু একটা আমাদের কি ইফ ক্লজ, তাই না, নেগেটিভ, বাট এটা ইফ ক্লজ। তাহলে এখানে হবে কি, এখানে কমা দিতে পারি, he cannot shine, S-H-I-N, shine অথবা succeed ও দেওয়া যায়, এখানে জায়গা হবে না, আমি নিচে লিখি shine in life, in life, shine মানে কিরণ দেওয়া, ভাবটার অর্থ হলো কিরণ দেওয়া, কিন্তু এখানে তো মানুষ তো কিরণ দেয় না, এটা মানে বলছে মানুষ উন্নতি করতে পারবে না। he cannot shine in life, he cannot prosper in life, অথবা he cannot succeed in life, হ্যাঁ, এরকম আমরা এটা লিখতে পারি। তারপরে দেখি আমরা এরপরে কি আছে, as people of Bangladesh বলছে are hard working, are hard working, এদের খেয়াল রাখতে হবে। এটা একটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ, আমি বলছি যে ক্লজের আলোচনা যখন করবো এগুলো বিস্তারিত আলোচনা করবো। as people of Bangladesh are hard working, বাংলা অর্থ হচ্ছে যেহেতু বাংলাদেশের মানুষ কঠোর পরিশ্রমী, তাহলে বাংলাদেশের মানুষ কঠোর পরিশ্রমী কি করতে পারে, তার উপার্জন করতে পারে, তারা কি জীবন উন্নতি করতে পারবে, এরকম আমরা যে কোনো এটা ভ্যারিয়েশন হতে পারে। প্রথম সেন্টেন্সটা যেটা, এটা কিন্তু ভ্যারিয়েশন হবে না, যেমন হোয়ার দেয়ার ইজ দেয়ার ইজ ওয়ে, এইটা ছাড়া অন্য কিছু লেখা যাবে না। কিন্তু এই জায়গায় অ্যাজ পিপল অফ বাংলাদেশ হার্ড ওয়ার্কিং, এখানে অনেকে অনেক রকম ভাবে সেন্টেন্সটা কমপ্লিট করতে পারবে, পূর্ণ করতে হবে। অ্যাজ পিপল অফ বাংলাদেশ হার্ড ওয়ার্কিং, they can prosper, they can prosper in life, এটাও হইতে পারে, এটা এই সেন্টেন্সটা এরকম হইতে পারে, অথবা অন্য কিছু অনেক কিছু হইতে পারে। এটার সাথে মিল রেখে বাংলাদেশের মানুষ কঠোর পরিশ্রমী, তারা কি করতে পারে, তারা যে কোনো সমস্যা মোকাবেলা করতে পারে। যেমন এই যে বন্যা, খরা, ঘূর্ণিঝড়, এগুলো কি বাংলাদেশের মানুষ কিন্তু মোকাবেলা করছে, এরকম হতে পারে। সুতরাং এই সেন্টেন্সের বেলায় এখানে আমি যেটা করলাম, they can prosper in life, এটাও হইতে পারে, they can earn more, এটাও হইতে পারে, বা আরো ভেরিয়েশন হইতে পারে। ভেরিয়েশন তো বলতে বিভিন্ন রকম হইতে পারে, কিন্তু প্রথমটা কিন্তু কোনো বিভিন্ন হবে না, তো মাথায় রাখতে হবে। নাম্বার সি গেল, নাম্বার ডি, তাহলে ডি নাম্বারে আবার এরকম দিয়েছে,
এই সেন্টেন্সটা আমরা দেখি, এই কমপ্লিটিং সেন্টেন্সের প্রথম অংশ দেয় নাই এবং এখানে দেখছি বাট আছে, তাহলে বুঝতে হবে যে এখানে দুইটা ক্লজ হবে, বাট যুক্ত ক্লজ, এটাকে আমরা কোঅর্ডিনেট ক্লজ বলি। এন্ড, বাট, অর এই সমস্ত শব্দ দিয়ে যে ক্লজ যুক্ত থাকে সেগুলো আমরা বলি হলো কোঅর্ডিনেট ক্লজ। তো এখানে বাট আছে, তাহলে সুতরাং এখানে আরেকটা ক্লজ হবে। এখন এইটুকুর অর্থ কি? বাট নাও শি হ্যাজ মেড এ রিমার্কেবল ডেভেলপমেন্ট ইন জিডিপি। তাহলে বুঝতে হবে যেটা বাংলাদেশের কথা বলছে এখানে। সি মানে এখানে পিপুলের কথা বলে নেই, বাংলাদেশের কথা বলা হচ্ছে। যে বাংলাদেশের মানুষ হলো কঠোর পরিশ্রমী, তারা জীবন উন্নত, তারা তাদের ইনকাম বাড়তে পারে, হ্যাঁ, ওয়ার্কিং, হার্ড ওয়ার্কিং, তারা কি করে, তারা অনেক বেশি কি উপার্জন করতে পারবে, এটাও কিন্তু দিতে পারতাম। যে দে ক্যান আর্ন মোর, এটাও আমরা লিখতে পারতাম। তাহলে এখানে হতে পারে কি, যে একসময় বাংলাদেশ গরিব দেশ ছিল, তারপর গরিব দেশ থেকে আস্তে আস্তে কি হয়েছে, উন্নয়নশীল দেশ হয়েছে, এবং এখন সে করেছে নাও শি হ্যাজ মেড এ রিমার্কেবল ডেভেলপমেন্ট ইন হার জিডিপি। জিডিপি মানে কি, এই শব্দটা টার্মটা একটু আমাদের বোঝা দরকার। কমপ্লিটিং সেন্টেন্স খালি বুঝতে হবে না, এর মধ্যে আমাদের অনেক কিছুই বোঝার আছে। সেন্টেন্স বোঝার ক্ষেত্রে অনেক কিছু আছে। রিমার্কেবল মানে উল্লেখযোগ্য, ডেভেলপমেন্ট মানে উন্নয়ন। বাংলাদেশ তাহলে উল্লেখযোগ্য উন্নয়ন ঘটিয়েছে কিসে, ইন হার জিডিপি। এই জিডিপি শব্দটার অর্থ কি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বলা হয় এটাকে। এটা একটা ইকোনমিক্স এর টার্ম, ইকোনমিক্স এর শব্দ। একসময় বাংলাদেশ কি ছিল, জিডিপিতে পিছিয়ে ছিল, বাংলাদেশের ইনকাম ছিল কম। আমরা এখানে নিতে পারি যে বাংলাদেশ was a এটা লিখলাম, আর একটা ক্লজ তৈরি করলাম। এটা হলো একটা কি কোঅর্ডিনেট ক্লজ হলো, বাংলাদেশ ওয়াজ এ পুয়ার কান্ট্রি। আমরা আরো বড় করতে পারি, ওয়ান্স আপন এ টাইমও লিখতে পারতাম, যে ওয়ান্স আপন এ টাইম বাংলাদেশ ওয়াজ এ পুয়ার কান্ট্রি। অন্য এক সময় বাংলাদেশ ছিল, একদা ছিল বাংলাদেশ কি দরিদ্র দেশ। এখন কিন্তু বাংলাদেশটা দরিদ্র বলা যাবে না, সে এখন মধ্যমায়ের দেশ। তাহলে এখানে বাংলাদেশ ওয়াজ এ পুয়ার কান্ট্রি, বাংলাদেশ ছিল একটি দরিদ্র দেশ। বাট নাও, কিন্তু এখন she has made a remarkable development in her GDP. এখন সে তার কেমন জাতীয় গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, তার যে মানে জাতীয় যে কি বলে এটাকে, মানে দেশীয় যে উৎপাদন, সেই উৎপাদনটার দিক থেকে সে কিন্তু অনেকটা উন্নতি করেছে। নাও she has made a remarkable development, সে একটা উল্লেখযোগ্য উন্নয়ন ঘটিয়েছে কিসে, ইন হার জিডিপি, তার গ্রস ডোমেস্টিক কি বলে প্রোডাক্ট, তার দেশজ যে উৎপাদন, সেই উৎপাদনের ক্ষেত্রে সে একটি বড় ধরনের উন্নয়ন ঘটিয়েছে। তাহলে এইটা হলো আমাদের ডি নাম্বার সেন্টেন্স। আমরা একটু ফাঁকে বলে নেই, যদিও আমাদের এটা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের আলোচনার বিষয় না, তারপরে বলে রাখি বোঝার সুবিধাতে। কমপ্লিটিং সেন্টেন্সে কিন্তু বেশিরভাগ থাকবে হলো গিয়া কমপ্লেক্স সেন্টেন্স। দুই একটা কম্পাউন্ড সেন্টেন্স থাকতে পারে, কখনো কখনো এক একটা সিম্পল সেন্টেন্স থাকে, কিন্তু বেশিরভাগই থাকে হলো কমপ্লেক্স সেন্টেন্স। আমাদের খেয়াল রাখতে হবে